নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী। হতাশ বিএনপি, মন্তব্য মির্জা ফখরুলের। সব দলের সঙ্গে আলোচনা করে ভোটের তারিখ দেওয়ার আহ্বান। তরুণদের রাজনৈতিক দল গড়ার প্রস্তুতি, ফেব্রুয়ারি মার্চেই আসতে পারে ঘোষণা। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের প্রত্যয়, আদর্শিক অবস্থান স্পষ্ট করার পরামর্শ। ট্রাইব্যুনালে ৮ আসামি, সাবেক আইজিপি মামুন সহ ৩ আসামিকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি। বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন জিয়াউলের। নতুন করে ৮০,০০০ রোহিঙ্গা ঢুকেছে বাংলাদেশে, মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রীকে প্রধান উপদেষ্টা। বাস্তুচ্যুতদের জন্য জাতিসংঘের নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠায় সমর্থন। সময় সংবাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী। এই মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তাদের অস্পষ্ট বক্তব্যে বিএনপি হতাশ। সকালের সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপি শীর্ষ নেতারা। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলন করেন নেতারা। এ সময় মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্যে কোনো স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। এছাড়া প্রধান উপদেষ্টার বক্তব্যের পর তার প্রেস সচিবের ঘোষণায় আরও বিভ্রান্তি তৈরি হয়েছে। অচিরেই সব দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময় নির্ধারণ করা উচিত বলেও জানান তিনি। নির্বাচন ব্যবস্থা সংস্কার করে দ্রুত ভোট আয়োজনের দাবি বিএনপি মহাসচিবের। প্রেস সচিব যে কথা বলেছেন, এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে। 25-এর শেষের দিকে অথবা আপনার 26-এর প্রথম দিকে চিফ অ্যাডভাইজার বলেছিলেন, আর উনি বলছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে। তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন, সেটা তিনি দেননি। এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে। আমরা মনে করি যে আপনার এই ফ্যাসিবাদী হাসিনা সরকারের অধীনে যতগুলো নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনগুলো অবৈধ হয়েছে। জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্যোগকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার স্টেট ডিপার্টমেন্টের এক ব্রিফিংয়ে উপমুখপাত্র বেদান্ত পাটেল বলেন, নির্বাচনী প্রক্রিয়ার বিষয়টি পর্যবেক্ষণ করবে ওয়াশিংটন। গত 2 দশকে গুম খুনের শিকার পরিবারগুলো ন্যায় বিচার পাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। That have been taken by this interim government of Bangladesh to prepare for elections that ultimately will allow the Bangladeshi people to choose their own government representatives. This is something that we're going to continue to monitor regarding the timing, and of course we're going to encourage the respect of the rule of law. Deeply troubled by the reports that hundreds of Bangladeshis were forcibly disappeared over the past 2 decades. Enforced disappearance is an egregious human rights violation. We welcome efforts by the interim government to investigate these crimes and encourage fair and transparent processes. ফেব্রুয়ারি মার্চের মধ্যেই গঠিত হতে পারে তরুণদের রাজনৈতিক দল। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র জানান, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণেই রাজনীতির মাঠে নামছেন তারা। নেতৃত্বে আসতে পারে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধীদের পরিচিত মুখ। সংগঠক হান্নান মাসুদ জানিয়েছেন, দল হলেও বিলুপ্ত হবে না 2 সংগঠন। একজন বিশ্লেষকের মতে, মানুষের আস্থা অর্জনে নতুন দলকে স্পষ্ট করতে হবে আদর্শিক অবস্থান। হাসান ওয়ালির প্রতিবেদন। জুলাই আগস্ট অভ্যুত্থানে রাজপথে নেমে আসেন ছাত্র, শ্রমিক, দিনমজুর থেকে শুরু করে সাধারণ মানুষ। শ্রেণী বৈষম্য ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচার হটানোর আন্দোলনে ছিলেন নির্ভীক। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর এদের অনেকেই সম্পৃক্ত হন রাজনৈতিক কর্মকাণ্ডে। দেশব্যাপী চাউর হয় শিক্ষার্থীদের নেতৃত্বে আসছে রাজনৈতিক দল। দেশের সর্বস্তরের জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশ করে আন্দোলনকারীদের নেতৃত্বে। 147 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ছাড়াও এখন পর্যন্ত দেশের 67টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি করেছে সংগঠনটি। একই সঙ্গে সারা দেশের শিক্ষার্থীদের একত্রিত করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখন পর্যন্ত দেশের 17টি জেলা, 3টি মহানগর, 1টি বিশ্ববিদ্যালয় ও 1টি পলিটেকনিক ইনস্টিটিউটে আহ্বায়ক কমিটি করেছে তারা। ইয়াং ফেসকে আনার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। সামান্তে শারমিন তরুণ এই মুখপাত্রের দায়িত্ব পালন করছেন নাগরিক কমিটির। চোখে মুখে স্বপ্ন, তারুণ্যের আকাঙ্ক্ষা বাস্তবায়নের। অভ্যুত্থান তাদেরকে যেই এক্সপিরিয়েন্স, যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে গেছে, তার মধ্যে দিয়ে তার একটা মূলগত চরিত্রের একটা মূলগত পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনের মধ্যে দিয়ে তারা আসলে বাংলাদেশে যে নতুন সম্ভাবনা আছে সেখানে পার্ট প্লে করতে চান। অভ্যুত্থানে প্রত্যেকটা মানুষকে খুঁজে বের করা, যারা নিজেদের প্রাণ ভয় বাদ রেখে
তারা নিজেদেরকে বিলিয়ে দেওয়ার জন্য মাঠে নেমেছিল, সেই মানুষগুলোকে আমরা খুঁজছি, সেই তরুণ নেতৃত্ব আমরা খুঁজছি। 24-এর অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরে গঠিত নাগরিক কমিটি বিলুপ্ত করার পরিকল্পনা নেই শিক্ষার্থীদের। দুই সংগঠনের পরিচিত মুখগুলোকে দেখা যেতে পারে নতুন দলে। কেউ যদি নাগরিক কমিটিতে চলে যেতে চায় বা যে রাজনৈতিক দলটি হবে সেই রাজনৈতিক দলে চলে যেতে চায়, সেই ক্ষেত্রে এখান থেকে পদত্যাগ করে তাদেরকে যেতে হবে। আর যারা থাকবে তারা এটাকে বিপ্লবের প্রতীক হিসেবে, বিপ্লবের সিম্বল হিসেবে এটাকে ধারণ করবে, একতার জায়গা হিসেবে এটাকে ধারণ করবে। জাতীয় নাগরিক কমিটি থাকবে এবং সেই সাথে একটি নতুন রাজনৈতিক দলও থাকবে, এবং আমরা মনে করি যে অসংখ্য নতুন রাজনৈতিক দল হওয়া উচিত এবং তরুণদের নেতৃত্বে আসা উচিত। বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠন নতুন কোনো বিষয় নয়। কখনো আওয়ামী লীগ আবার কখনো বিএনপি ভেঙে অনেকেই চেষ্টা করেছেন। আবার নিকট অতীতে কোটা আন্দোলন ও পরে ডাকসুর ভিপি হয়েও দল গঠনের ঘটনা ঘটেছে। রাজনীতিতে এদের প্রভাব কতটা সে নিয়ে আছে প্রশ্ন। এই দলগুলো ওই অর্থে, তবে সাম্প্রতিক প্রেক্ষাপট পুরোই ভিন্ন। স্বৈরাচার বিরোধী ঐতিহাসিক গণ অভ্যুত্থান এবং রাজনীতির মাঠ থেকে আওয়ামী লীগের পলায়ন তৈরি করেছে নতুন বাস্তবতা। এখন একটা দল যদি আবার নতুন করে বাংলাদেশে দাঁড়াতে হয় তাহলে খুব সিম্পল, একেবারে সাদামাটা ইয়েতে তাদেরকে আওয়ামী লীগ, বিএনপি যে দুটো প্রধান রাজনৈতিক দল বাংলাদেশে, বা জামাতে ইসলামী, এদের একটা আদর্শিক প্ল্যাটফর্মের জায়গাটা ভিন্ন ভিন্ন, সেরকম একটা আদর্শিক জায়গা থাকতে হবে। এই মুহূর্তে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 48টি, যার কয়েকটি নিবন্ধিত হয়েছে 5 আগস্টের পর। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারের রাখাইনে সাম্প্রতিক সহিংসতার পর গেল কয়েক মাসে নতুন করে 80,000-এরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বুধবার মিশরের রাজধানী কায়রোতে মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী ডক্টর জামরি আব্দুল কাদিরের সঙ্গে বৈঠকে তিনি একথা জানান। রাখাইন রাজ্যের বাস্তুচ্যুত নাগরিকদের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার বিষয়েও সমর্থন ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। আজ কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়া D8 সম্মেলনে স্বাগত বক্তব্য দেবেন তিনি। শীর্ষ সম্মেলনের ফাঁকে কয়েকটি D8 সদস্য রাষ্ট্রের সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এর আগে মিশরে পৌঁছে দেশটির পাবলিক বিজনেস সেক্টরের মন্ত্রী মোহাম্মদ শিমির সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তিনি। প্রফেসর ইউনুস যেহেতু বাংলাদেশ D8 এর বর্তমানে কারেন্ট চেয়ারম্যান, উনি হ্যান্ড ওভার করবেন চেয়ারম্যানশিপ ইজিপ্টের সাথে, আর পুরো সামিটটা হবে। সামিটের ফাঁকে ফাঁকে যারা লিডার আসছেন এখানে তাদের প্রায় সবার সাথেই কথাবার্তা হবে। আর কালকে একটা কি থিম হচ্ছে ইউথ আর SME। আপনি ইউথের নিয়ে উনি কথা বলবেন, ইউথ নিয়ে ওনার যে চিন্তা ভাবনা সেগুলো বলবেন, আর SME নিয়েও উনি বলবেন, বিকজ আর ইউথের ক্ষেত্রে উনি ওনার ফোকাসটা হচ্ছে যে ইউথ ক্যান বি, মানে ওরা নিজেরাই জব ক্রিয়েটর হতে পারে। সময় সংবাদে আরও থাকছে। ধুলায় ধূসর ঢাকা, বিপদসীমা ছাড়িয়েছে বায়ু দূষণের মাত্রা। দূষণজনিত মৃত্যুর 80% কারণ অস্বাস্থ্যকর বায়ু। অপরিকল্পিত নগরায়নকে দুষছেন পরিকল্পনাবিদরা। জুলাই গণহত্যার মামলায় সাবেক আইজিপি মামুন সহ 3 আসামিকে 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন করেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান। বিস্তারিত জানাতে সরাসরি যাচ্ছি রিপোর্টার আফজাল হোসেনের কাছে। আফজাল, জুলাই আগস্টের গণহত্যার বিচার শুরুর 3 মাসের মধ্যেই একজন আসামি এই ট্রাইব্যুনালের বিচারের বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন। তিনি হচ্ছেন সাবেক সেনা কর্মকর্তা, NTMCর সাবেক মহাপরিচালক জিয়াউল হাসান, যার বিরুদ্ধে শুধু আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন, হত্যা, গোপন বন্দিশালায় আটক রাখার যেমন অভিযোগ রয়েছে, তেমনি জুলাই আগস্টে যে ছাত্র আন্দোলনেও হত্যায় ইন্ধন দেয়া, সিস্টেমেটিক হত্যা করা, এই ধরনের অভিযোগ রয়েছে। সেই আসামি কিন্তু আজকে এই ট্রাইব্যুনালের বিচারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে একটি আবেদন করেছেন। রাষ্ট্রপক্ষ থেকে আপত্তি জানানো হলেও তারা বলছেন যে আবেদনের শুনানি তারা করতে চান, এই জন্য তাদের সময় দরকার। আদালত 1 মাসের সময় দিয়েছেন। আর সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন। 1 দিন জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছিলেন ট্রাইব্যুনালের কাছে। ট্রাইব্যুনাল 1 দিন সময় মঞ্জুর করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে 30 ডিসেম্বর। এছাড়া সাভারের আশুলিয়াতে ছাত্র জনতার আন্দোলনের সময় আপনারা দেখেছেন, সবাই দেখেছি আমরা, যে সাভারের আশুলিয়া থানার সামনে
6টি লাশ ভ্যানে তুলে সেই আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সেই ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা, পুলিশ সুপার, তিনি নিউমারের পুলিশ সুপার ছিলেন, আব্দুল্লাহিল কাফি, তাকেও রিমান্ডে বা জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছিল ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আদালত তাকেও একদিনের রিমান্ড বা জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে 26 ডিসেম্বর। এছাড়া সাভারের আরেকজন পুলিশ কর্মকর্তা যার বিরুদ্ধে 6 জনকে হত্যার অভিযোগ রয়েছে, তাকেও জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের প্রসিকিউশন চেয়েছিল। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে সেটি মঞ্জুর করেছেন। আমরা একটু সময় নিতে চাই, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটররা বের হচ্ছেন, আমরা একটু সরাসরি তার বক্তব্যটা একটু শুনতে চাই যে আজকে যে প্রসিডিংটি হলো সেই প্রসিডিংয়ে আসলে কি হলো। আমরা একটু সময় চাই, আমরা একটু সরাসরি দুঃখিত, আমরা একটু সরাসরি সম্প্রচারে আছি। জাস্ট 30 সেকেন্ডে যদি বলবেন আনুষ্ঠানিক ব্রিফিংয়ের আগে কি বিষয়? এই যে আজকে সাবেক পুলিশ মহাপরিদর্শককে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হলো, তারপরে আরও 2 জন পুলিশ কর্মকর্তার অনুমতি চাওয়া হলো, একজন আসামি ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া নিয়ে বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করেছেন, একটু যদি বলতেন। আমরা একসাথেই বলে দিই, এখানে বলে দিই যে আমরা অ্যাপ্লিকেশন মুভ করেছি, আদালতে নেসেসারি অর্ডার্স দিয়েছেন। আমরা যেহেতু ফর্মাল ব্রিফিং করব, আমরা সেখানে আপনাদেরকে বলবো। আচ্ছা, শুনছিলেন যে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন যে তিনি আনুষ্ঠানিকভাবেই বলবেন যে আজকে আদালতের প্রসিডিং কি হয়েছে। তো মোটা দাগে যদি বলি যে 3 জন পুলিশ কর্মকর্তা, সাবেক পুলিশ মহাপরিদর্শক সহ, তাদেরকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছিল প্রসিকিউশন, সেটি তারা পেয়েছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর এই মামলার অগ্রগতি প্রতিবেদন দাখিল করার জন্য আগামী 20 ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন। এই সময়ের মধ্যে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যত মামলা হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে হবে। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আফজাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছেন প্রসিকিউটর তাজুল ইসলাম। সরাসরি যাচ্ছি সেখানে। অপরাধীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসি, তার সংখ্যা হবে হাজার হাজার, যেটা এই মুহূর্তে প্র্যাগম্যাটিক না, প্র্যাকটিক্যাল না। আমরা যদি হাজার হাজার আসামিকে আমাদের আওতাভুক্ত করি, তাহলে মূলত যাদের নেতৃত্বে এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হয়েছে তাদের বিচার কার্য বিঘ্নিত হবে। হাজার হাজার মানুষের বিচারের তদন্তের ক্ষমতা আমাদের মাত্র 20 জন প্রসিকিউটর বা 17 জন ইনভেস্টিগেশন অফিসার, 10 জন প্রসিকিউটরের পক্ষে এবং একটা কোর্টের পক্ষে এইটা করা সম্ভব নয়। সে কারণে আমরা বলেছি যে আমরা প্রায়োরিটাইজ করেছি যে যারা সবচাইতে বড় হোতা, যিনি নিউক্লিয়াস এবং তার সাথে যারা ছিলেন, তাদেরটা আগে আসবে, বাকিদেরটা ক্রমান্বয়ে আনতে হবে, তা না হলে আপনি বিচার করতেই পারবেন না। যেহেতু নিউক্লিয়াস এবং সুপ্রিম কমান্ডারদের বিচারের ব্যাপারে আমরা উদ্যোগী, এখন তাদের ব্যাপারে আমরা মনোযোগী হচ্ছি। দেশের বিভিন্ন স্থানে মামলায় যে সমস্ত অপরাধীরা গ্রেপ্তার হয়েছে তাদের তদন্ত সেখানে চলতে থাকবে। একটা নির্দিষ্ট সময়ে, উপযুক্ত সময়ে এগুলো ট্রাইব্যুনালের কাছে রেফার হবে, যখন আমরা দেখব যে ওই মামলাগুলো সবগুলো মানবতা বিরোধী অপরাধ। এখন এটা রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব যে যাদের বিরুদ্ধে এরকম কগনাইজেবল অফেন্সের অভিযোগ আছে তাদের গ্রেপ্তার করে তাদেরকে বিচারের মুখোমুখি করা, তাদেরকে কারাগারে বন্দী করা। আমি আশা করব বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন স্টেবল হয়েছেন। তারা যে সমস্ত পারপিট্রেটার্স, যারা মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে সঙ্গত কারণে সবার কাছে এখনও পৌঁছতে পারেনি, সেই সব জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করবেন। এবং আমরা আরেকটা শঙ্কার কথাও বলছি, আমরা খুব সহসাই একটা পদক্ষেপ গ্রহণ করব যে এই ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে যারা সাক্ষী, যারা সম্ভাব্য সাক্ষী, যারা বাদী পক্ষ, তাদেরকে অনেককেই টার্গেট কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হচ্ছে বলে আমরা জানতে পারছি। এই ব্যাপারে আমরা ট্রাইব্যুনালের কাছে যাওয়ার আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো যে এই ট্রাইব্যুনালের প্রত্যেকটি সাক্ষী আইন দ্বারা প্রোটেক্টেড। সম্ভাব্য কোনো সাক্ষীকে টার্গেট কিলিং করা, তাদেরকে সামাজিকভাবে হেয় করা, তাদের নিরাপত্তা দিতে যদি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশনে যাব। আমরা ক্লিয়ার মেসেজ দিচ্ছি, যারা এই জুলাই আগস্টের গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের সাক্ষী, প্রত্যেকটা সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের প্রত্যেকটা বাহিনীর দায়িত্ব, গোয়েন্দা সংস্থা সহ। এরপরে যদি আমরা কোনো টার্গেট কিলিং বা সাক্ষীদের ব্যাপারে হেনস্থা, আহত বা নিহত হওয়ার খবর পাই, ট্রাইব্যুনালের পক্ষ থেকে কিন্তু আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এবং বাকি সাক্ষীদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে হলেও সাক্ষীদের নিরাপত্তা আমরা নিশ্চিত করব। এই সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ঢাকা শহরে শ্বাস নেয়াই যেন এক ভোগান্তির নাম।
বায়ু দূষণের মাত্রা ছাড়িয়েছে বিপদসীমা। পরিসংখ্যান বলছে বিশ্বে বায়ু দূষণের কারণে বছরে 2,72,000 অপরিণত শিশু জন্মগ্রহণ করে। আর বাংলাদেশের দূষণজনিত মৃত্যুর 80% কারণ বায়ু দূষণ। বিশেষজ্ঞরা বলছেন দূষণের মূল কারণ অপরিকল্পিত নগরায়ন। চন্দ্রিমা চৌধুরীর প্রতিবেদন। রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ নির্মাণ নীতিমালার তোয়াক্কা না করে চলছে সংস্কার কাজ। রাস্তার পাশে খোলা নির্মাণ সামগ্রী দেখে মনে হতে পারে যেন ধুলা ওড়ানোর জন্যই এত আয়োজন। বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে গেছে নগরী। তীব্র বায়ু দূষণে স্থানীয়দের জীবন দুর্বিষহ। এলাকাবাসীর সঙ্গে কথা বলতে গেলে ক্ষোভে ফেটে পড়েন তারা। জানান বছরের পর বছর এই অবস্থা চলতে থাকলেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। এই মিক্সারের গাড়িগুলাইনি মানে হালাইলে মানে তার দুধ হইয়া দেখা জনগণের যে দুর্ভোগ এটা দেখার লোক এই দুনিয়ায় বাংলাদেশে নাই। অস্বাভাবিক বায়ু দূষণের সবচেয়ে বেশি ঝুঁকিতে নারী ও 5 বছরের কম বয়সী শিশুরা। এতে শরীরের সাথে দীর্ঘমেয়াদী প্রভাব পড়েছে মানসিক স্বাস্থ্যে। যারা প্রেগনেন্ট ওমেন, এই প্রেগনেন্ট ওমেনে যদি এই দূষিত বাতাসটা সে ইনহেল করে তাহলে কিন্তু তার গর্ভের সন্তানেরও প্রবলেম হয়। বিশ্বব্যাংকের পরিসংখ্যান বলছে শুধুমাত্র এই বায়ু দূষণের কারণে বছরে প্রায় 2,72,000 অপরিণত শিশু জন্মগ্রহণ করে। এই বায়ু দূষণ রোধ করা গেলেই দেশে বছরে প্রায় 1,33,000 মানুষের অকাল মৃত্যু ঠেকানো সম্ভব। অপরিকল্পিত নগরায়ন ও মনিটরিংয়ের অভাবকেই দুষছেন নগর পরিকল্পনাবিদ। উন্নয়ন তত্ত্বের একটা পরিবর্তন দরকার। ঢাকা এমন অবস্থা চলে গিয়েছে, ঢাকা শহরের আর নতুন একটা ইট নেবারও ক্ষমতা নাই। যত আয়োজন সব ব্যবসায়ীরা তাই চায় যে ঢাকাকে মেরে ফেলা হোক। যোগাযোগ বিশেষজ্ঞ বলছেন যানবাহন ও শিল্প কারখানার কালো ধোঁয়ার বাইরেও নীরব ঘাতক এখন নির্মাণ সামগ্রীর উড়ন্ত ধুলা। দেখা যাচ্ছে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে না, ঠিকমতো রক্ষণাবেক্ষণ করে না মালিক, এবং বিআরটিও দেখা যাচ্ছে যে যখন ফিটনেসের জন্য যায় তখন তারা এই মেইনটেন্যান্সগুলো করেছে কিনা সেটা চেক করে না। ফলে দেখা যাচ্ছে যে অনবরত কিন্তু আমরা বায়ু দূষণের শিকার হচ্ছি। এটি রাজধানী ঢাকার কোনো নতুন চিত্র নয়। সারা বিশ্বে বায়ু দূষণের শীর্ষে অবস্থান করা 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 162তম। প্রতি বছর দূষণজনিত কারণে যে পরিমাণ মানুষের মৃত্যু হয় তার মধ্যে 80% মানুষের মৃত্যু হয় বায়ু দূষণের কারণে। অথচ সারা শহর জুড়ে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে চলছে উন্নয়নমূলক কর্মকাণ্ড। পরিবেশবিদরা বলছেন দেশে আইন থাকলেও তা প্রয়োগের সদিচ্ছার অভাবেই তার বাস্তবায়ন নেই। লস, পলিসি, রুলস, রেগুলেশন ইজ এনাফ। আমাদের বাংলাদেশে যেটা আছে, কনস্ট্রাকশন জায়গাগুলোতে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হয় সেগুলোকে ECR 2023-তে বলা আছে কিভাবে ঢেকে এই কাজগুলো করতে হবে, কিন্তু সেগুলো কিন্তু হচ্ছে না। পৃথিবীতে মাটি আর জলের ভাগাভাগি হলেও স্বচ্ছ আলো আর মুক্ত বায়ুর অধিকার এখনো সবার সমান। তবু ধুলায় ঢাকা এই নগরীতে বিশুদ্ধ বাতাস এক বিলাসিতা। বায়ু দূষণ রোধে পরিকল্পিত নগরায়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য সংশ্লিষ্টদের। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের খবর। দিন যত যাচ্ছে ততই জনগণের ঘাড়ে বাড়ছে রাষ্ট্রীয় ঋণ এবং এর সুদের বোঝা। চলতি অর্থবছরের প্রথম 3 মাসের সুদ পরিশোধে ব্যয় হয়েছে 42,000 কোটি টাকার বেশি। এই ধারা অব্যাহত থাকলে সুদ পরিশোধের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। ঋণ ও সুদের চাপ থেকে মুক্তি পেতে স্বল্প সুদের ঋণের উৎসগুলোর দিকে নজর দেওয়ার তাগিদ আসছে। অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতে সরকারকে কঠোর হবার পরামর্শ অর্থনীতিবিদদের। ইয়ানুর সিফাতের রিপোর্ট। রাজস্ব আদায়ে লক্ষ্য পূরণ করতে প্রায় প্রতি বছরই বাজেট ঘাটতি পূরণে ঋণের ওপর নির্ভর করতে হয় সরকারকে। পরে যা শোধ হয় সুদে আসলে। চলতি অর্থ বছরে ঋণের সুদ বাবদ প্রায় 1.25 লাখ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে 42,388 কোটি টাকা ব্যয় হয়েছে প্রথম 3 মাসে, যা বরাদ্দের 37% বেশি। অর্থনীতিবিদরা বলছেন বিগত বছরগুলোয় মেগা প্রকল্প বাস্তবায়নে বাছ বিচার ছাড়াই বাড়ানো হয়েছে ঋণের বোঝা, যার মাসুল গুনতে হচ্ছে। প্রজেক্টের কস্ট 10,000 কোটি টাকা থেকে 30,000 কোটি হয়েছে, কিন্তু সেখানে যেসব প্রাক্কলন করা হয়েছে এটা থেকে কি লাভ হবে, কি আমাদের ইকোনমিক রিটার্ন আসবে, ফাইন্যান্সিয়াল রিটার্ন আসবে, কস্ট বেনিফিট অ্যানালাইসিস কি, এগুলো কিন্তু কিছু পরিবর্তন করা হয় নাই। তার ফলে দেখা যাচ্ছে যে ওখান থেকে যে টাকাটা আমরা আয় হিসাবে যেটা আমরা পাচ্ছি সেটা দিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ঋণ পরিশোধ করাটা
তখন সম্ভব হচ্ছে না। অর্থ মন্ত্রণালয়ের তথ্য, চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে বিদেশি ঋণ নেওয়া হয়েছে 4,000 কোটি টাকা, আর আগের ঋণ পরিশোধ করা হয়েছে 7,000 কোটি টাকার বেশি। অন্যদিকে দেশের ব্যাংক থেকে 25,000 কোটি টাকার ঋণের বিপরীতে 26,000 কোটি টাকার বেশি শোধ করা হয়েছে। ঋণ গ্রহণের খরচে খাত সঞ্চয়পত্র থেকে এবার 15,400 কোটি টাকা তুলতে চায় সরকার। অর্থ ব্যয়ে দূরদর্শী না হলে এসব ঋণের টাকা গলার কাটা হয়ে দাঁড়াবে বলে সতর্ক করছেন অর্থনীতিবিদরা। আমাদের এই ঋণের বোঝাটা কিন্তু অনেক বেড়ে গেছে, যার ফলে আমরা আমাদের যে আয় করছি তার কিন্তু একটা বড় অংশই আমাদের ঋণ এবং তার সুদ পরিশোধে ব্যয় করতে হচ্ছে। আমাদেরকে বেছে বেছে ঋণটা নিতে হবে এবং ঋণটাকে সঠিকভাবে উৎপাদনশীল খাতে ব্যয় করতে হবে, যাতে ঋণটা আমাদের বোঝা না বাড়ায়। চলমান রাজনৈতিক অনিশ্চিত পরিস্থিতিতে বিনিয়োগ কম হওয়ায় বাজেট ঘাটতি পূরণে ঋণ করার ক্ষেত্রে আরও বেশি কৌশলী হওয়ার পরামর্শ তাদের। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু হয়ে নতুন পথে ট্রেন চালু হচ্ছে 24 ডিসেম্বর। ঢাকা থেকে খুলনা যেতে লাগবে সর্বোচ্চ 4.5 ঘন্টা। ঢাকা থেকে কাশিয়ানী হয়ে খুলনা ও বেনাপোলে নতুন 2 জোড়া আন্তনগর ট্রেন দিয়ে বাণিজ্যিক যাত্রা শুরু হচ্ছে। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ ধরে নড়াইল হয়ে খুলনার পথে বাণিজ্যিকভাবে রেল ছুটবে 24 ডিসেম্বর থেকে। ঢাকা থেকে কাশিয়ানী হয়ে খুলনা ও বেনাপোল রুটে নতুন 2 জোড়া আন্তনগর ট্রেন চলবে। শুরুর দিনে ঢাকা খুলনা পথে জাহানাবাদ এক্সপ্রেস এবং ঢাকা বেনাপোল পথে রূপসী বাংলা নতুন রেলপথ দিয়ে চলাচল করবে। এই ট্রেন দুটি সাপ্তাহিক বন্ধ সোমবার। দিনে 2 বার ঢাকা খুলনা ও ঢাকা বেনাপোল পথে চলাচল করবে ট্রেন দুটি। রেলপথ উপদেষ্টা নতুন ট্রেন দুটির যাত্রা উদ্বোধন করবেন। গত বছরের 10 অক্টোবর ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত 82 কিলোমিটার অংশ উদ্বোধন করা হয়। এখন ভাঙ্গা থেকে নড়াইল হয়ে যশোরের রূপদিয়া পর্যন্ত 84 কিলোমিটার চালুর মধ্য দিয়ে দেশের রেল নেটওয়ার্কে যুগান্তকারী অধ্যায় রচিত হচ্ছে। দূরত্ব এবং স্বল্প দূরত্বের কারণে এই অঞ্চলের লোকজনের ভাগ্য অনেকটা খুলে গেছে। বাসের চেয়ে রেলে যাতায়াত বেশি করবে এবং খুলনা এই অঞ্চলের মানুষের জন্য সময় কম লাগবে। ফরিদপুর ভাঙ্গা হয়ে ঢাকা জংশনের সাথে খুব অল্প সময়ে এবং কম টাকায় লোকজন যাতায়াত করতে পারবে, সকালে যাবে বিকেলে চলে আসবে। প্রকল্প পরিচালক জানান 39,246 কোটি টাকার প্রকল্পে ব্যয় হয়েছে 37,401 কোটি টাকা। বিভিন্ন পর্যায়ে ব্যয় সাশ্রয় করে 1,223 কোটি টাকা বাঁচানো হয়েছে, আর 622 কোটি টাকা সাশ্রয় করা হয়েছে ডিপিপি দ্বিতীয়বার সংশোধন করে। ঢাকা থেকে ভাঙ্গা হয়ে যশোরের দিকে এতে করে স্বল্প সময়ে মানুষ যাতায়াত করতে পারবে এবং ভ্রমণ এবং সময় দুটাই সাশ্রয় হবে। পদ্মা সেতু হয়ে এখন ট্রেনে ঢাকা খুলনার দূরত্ব 212 কিলোমিটার কমেছে। এই পথে ঢাকা থেকে খুলনায় যাওয়া যাবে সর্বোচ্চ 4.5 ঘন্টায়। যমুনা সেতু দিয়ে যাতায়াতে সময় লাগছে 9.5 ঘন্টা। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী, হতাশ বিএনপি। মন্তব্য মির্জা ফখরুলের। সব দলের সঙ্গে আলোচনা করে ভোটের সময় নির্ধারণের আহ্বান। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।